বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মানবিক শাখার নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিশরীয় সভ্যতা। আমরা পৃথিবীর ইতিহাসে নানা জাতির নানা সভ্যতার সম্পর্কে আমরা জানতে পারি। মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এরকম অসংখ্য সভ্যতার উৎপত্তি হয়েছে। তেমনি একটি অতি প্রাচীন, যেটিকে ঐতিহাসিকরা প্রায় 5,000 বছরের প্রাচীন বলে অভিমত ব্যক্ত করেছেন, সেই প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। এবং এই মিশরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 5,000 অব্দ থেকে 3200 অব্দ পর্যন্ত মিশরের নীল নদের অববাহিকায় এই গুরুত্বপূর্ণ এবং প্রাচীন সভ্যতাটি গড়ে ওঠে। এবং এক সময় মিশরে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্রের উদ্ভব হয় এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্র থেকে পরবর্তী সময়ে একটি একক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে এই মিশর। সেই মিশরের সভ্যতা সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা। প্রিয় শিক্ষার্থীদের, মিশর যখন ক্ষুদ্র ক্ষুদ্র বা নগরাষ্ট্রে বিভক্ত ছিল, তখন সেই নগরাষ্ট্রগুলোকে বলা হতো নোম। এই নগরাষ্ট্রগুলোকে সর্বপ্রথম একত্রিত করে একটি একক রাষ্ট্র হিসেবে যিনি প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে নারবার বা মেনেস। এবং নারবার বা মেনেস তিনি এই সম্পূর্ণ মিশরকে নিয়ে একটি একক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং তিনি দক্ষিণ মিশরের মেমফিসে তার রাজধানী স্থাপন করেন। সেই মিশরীয় সভ্যতা সম্পর্কে আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, মিশর নীল নদের অববাহিকায় সেটি গড়ে উঠেছে। আর নীল নদ হচ্ছে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ নদ, যেটি মিশর সহ 11টি রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে সেটি নীল নদ থেকে ভূমধ্যসাগরে প্রবাহিত হয়েছে। আর সেই নীল নদকে কেন্দ্র করে এই মিশরীয় সভ্যতার উত্থান এবং এর উন্নতি এবং সমৃদ্ধি ঘটেছে। এবং এই মিশরের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে এই মিশরের উত্তর হচ্ছে ভূমধ্যসাগর এবং এর পূর্বে হচ্ছে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি এবং দক্ষিণে সুদান সহ আফ্রিকার কিছু রাষ্ট্র অবস্থিত। এবং এই মিশর, যেটা আমরা একটু আগে বললাম, প্রাক রাজবংশীয় যুগ, অর্থাৎ সেখানে রাজবংশের উদ্ভব হওয়ার পূর্বে মিশর অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বা নগরাষ্ট্রে বিভক্ত ছিল। সেই নগরাষ্ট্রগুলোকে বলা হতো নোম। এবং সেই নোমগুলাকে 2500 অব্দে, কোথাও হচ্ছে 3200 অব্দে, এই দুইটা মতামত পাওয়া যায়। বিশেষ করে খ্রিস্টপূর্বাব্দ 3200 অব্দে এই মেনেস তিনি উত্তর মিশর এবং দক্ষিণ মিশরকে একত্রিত করে একক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং দক্ষিণ মিশরের তিনি মেমফিস নামক শহরকে এটার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি প্রথম মিশরের নরপতি ছিলেন এবং তিনি পুরোহিত ছিলেন। পাশাপাশি তৎকালীন সময় মিশরীয় রাজাদেরকে বলা হতো ফেরাউন। সেই প্রথম ফেরাউনেরও মর্যাদা লাভ করেন এই মেনেস। এবং তৎকালীন সময়ে রাষ্ট্র ব্যবস্থা যে এই যে উত্তর মিশর এবং দক্ষিণ মিশর দুইটাকে একত্রিত করে যে একক মিশর নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, সেই মিশরের যারা রাজা হতেন তাদেরকে ফেরাউন বলা হতো। আর ফেরাউন যে শব্দটি, ফেরাউন শব্দটি এসেছে ফেরও থেকে। ফেরও শব্দের অর্থ হচ্ছে বৃহৎ গৃহ বা রাজ পরিবার। এবং এই পদবীর যারা অধিকারী তাদেরকে বলা হতো ফেরাউন। এবং ফেরাউন তারা নিজেদেরকে ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত বলে তারা তাদের জনসাধারণের কাছে তারা নিজেদেরকে প্রকাশ করতেন এবং তারা ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত হয়ে তারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন এটা জনসাধারণের কাছে তারা প্রচার করতেন। এবং এই ফেরাউনের যে পদবীটি, সেই পদবীটি ছিল বংশানুক্রমিক। ফেরাউন যিনি ফেরাউন থাকতেন, তিনি তার পরবর্তী তার বংশের বা তার নিজের পছন্দ অনুযায়ী তার পরবর্তী উত্তরাধিকারীদেরকে তিনি ফেরাউন নিযুক্ত করতেন। এভাবেই মিশরের বা মিশরীয় সভ্যতার যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো। এবং মিশরের সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে তাদের পেশাকে কেন্দ্র করে মিশরের সমাজ ব্যবস্থাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন রাজা এবং দ্বিতীয় শ্রেণীতে ছিলেন যে অমাত্যবর্গ এবং পুরোহিতরা। অমাত্যবর্গ মানে বা রাজা যারা সভাসদ ছিলেন তাদেরকে বলা হয় অমাত্যবর্গ। অমাত্যবর্গের যেরকম তাদের প্রভাব প্রতিপত্তি ছিল সমাজে অত্যন্ত বেশি,
তেমনি আরেকটি শ্রেণী যাদেরকে পুরোহিত বলা হয়। পুরোহিত হচ্ছে মূলত যারা ধর্মকর্ম পরিচালনা করেন। তৎকালীন সময়ে মিশরীয়দের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা বিষয় ধর্মীয় অনুশাসনের দিক থেকে পরিচালিত হতো এবং তাদের জীবন যাপনের ক্ষেত্রে ধর্মের প্রভাব ছিল অত্যন্ত প্রকট। এই জন্য সমাজের দ্বিতীয় শ্রেণী হিসেবে পুরোহিতদের মর্যাদা ছিল এবং পুরোহিতদের ক্ষমতা ছিল অত্যন্ত বেশি। তৃতীয় শ্রেণীতে যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা ছিলেন উকিল, ডাক্তার, ব্যবসায়ী এবং লেখক। এই পেশার অন্তর্ভুক্ত লোকরা তারা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন এবং সর্বশেষ বা চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন কৃষক ও শিল্পীগণ। এবং মিশরীয়দের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক এবং সেখানে স্ত্রী এবং স্বামী একে অপরকে তারা তালাক দিতে পারতেন। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারতেন অথবা স্বামী স্ত্রীকে তালাক দিতে পারতেন, কিন্তু তালাক প্রাপ্ত হয়েও স্ত্রী তার স্বামীর সম্পত্তি ভোগ করার অধিকার ছিল। এবং তাদের মধ্যে বহু বিবাহের প্রচলন থাকা সত্ত্বেও তারা কিন্তু এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট ছিলেন। তবে কিন্তু তাদের মধ্যে উপপত্নী প্রথা নামক সে একটি প্রথা সেখানে প্রচলিত ছিল। এবং আফ্রিকার এই যে মিশরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে নীল নদ। যে নীল নদের তীরে এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। সেই নীল নদের উৎপত্তি হয়েছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে এবং সেই আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে নীল নদ সেটি ভূমধ্যসাগরে 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে এবং সেই নীল নদের তীরে মূলত মিশরীয় সভ্যতা গড়ে ওঠে এবং এই নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতার ব্যাপক সমৃদ্ধি ঘটে। নীল নদের তীরে জুন থেকে অক্টোবর পর্যন্ত এই যে সময়, এই সময় সেখানে প্রচুর পরিমাণ ঢেউ হতো। সেখানে সেই ঢেউয়ের সাথে নদীর দুই তীরে প্রচুর পরিমাণ পলিমাটি জমা হতো। সেখানে দৈর্ঘ্যে 10 মাইল এবং প্রস্থে 600 মাইল, দৈর্ঘ্যে 10 মাইল এবং প্রস্থে 600 মাইল পর্যন্ত সেখানে পলিমাটি জমা হতো। আর এই পলিমাটিতে মিশরীয়রা তারা তাদের নানা ধরনের শস্য ফসলাদি তারা সেখানে উৎপাদন করতেন এবং সেই উৎপাদিত ফসল দিয়ে তারা নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত যে অংশ, সে অংশ তারা বাইরে বিক্রি করতেন এবং সেই বিক্রিত অর্থ দিয়ে তাদের অন্যান্য যে সকল চাহিদা ছিল সে সকল তারা চাহিদা পূরণ করেন। এভাবেই মিশর উন্নতির চরম শিখরে আরোহণ করে এই নীল নদকে কেন্দ্র করে। এজন্য ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি এই নীল নদকে, এই মিশরকে তিনি নীল নদের দাম বলে অভিহিত করেন। এই কারণ এই নীল নদকে কেন্দ্র করে মূলত মিশরীয় সভ্যতার উন্নতি এবং সেটির অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এই নীল নদের ভূমিকা বা অবদান পর্যন্ত আমরা আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা মিশরীয় সভ্যতার বাকি যে অংশ আছে এবং সভ্যতার অন্যান্য ক্ষেত্রে নীল নদের বা মিশরীয় যে অবদান সে অবদানে আমরা আলোচনা করব। সবাইকে আগামী দিনের অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।